আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সাংবাদিক ভাইরা, আজকে বড় দুঃখের সাথে একটি বিষয় আপনাদের সাথে আলোচনা করার উদ্দেশ্যেই আমি আপনাদের মাঝে এসেছি। আমি মাওলানা মিজানুর রহমান মোল্লা, বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সহসভাপতি পদে আছি এবং ভাঙ্গা সদরপুর চরবাদ্রাসন ফরিদপুর 4 আসনের আগামী দিনের এমপি ক্যান্ডিডেট বা প্রার্থী হিসেবে আমার যে নেতা উনি চূড়ান্ত পর্যায়ে আমাকে মনোনীত করেছেন। এরই মাঝে আমার এই 3 থানা এবং বাহিরে বিশেষ করে ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া যোগে আমাকে নিয়ে একটি কুচক্রী মহল বিগত ইউপি নির্বাচনের সময় কেন্দ্র করে বা নির্বাচনের আগ মুহূর্তের একটি পোস্টার সাবেক নিকচন চৌধুরীর সাথে আমার একটি ছবিকে অ্যাড করে একটি পোস্টারকে বিভিন্নভাবে ভাইরাল করে আমি তার সাথে ছিলাম বা ওই সময় আমি তার ব্যানার নির্বাচন করেছি, এরকম কিছু কথাবার্তা ফেসবুকে আলোচনা হয় এবং বিগত 2 দিন আগে 2টা পত্রিকাও এটা নিয়ে লেখালেখি করে। বিশেষ করে সেজন্য আজকে আপনাদের সাথে আমার মত বিনিময় আলোচনা। আসলে আমি যেটা বলতে চাচ্ছি আপনাদের সেটা হলো যে গত ইউপি ইলেকশন বা নির্বাচন যখন হয় তখন নিকচন চৌধুরী সাহেবের সাথে আসলে আমার সম্পর্ক ভালো ছিল না। কারণ আমাদের যে নেতা আমাদের আমির আল্লামা মামুন হক সাহেবের সাথে তাকে না উনি ব্যঙ্গ করে একটি কথা বলায়, যে কথাটার প্রতিবাদ আমি করেছি এটা আমার ইউনিয়নবাসী জানে, আমার এলাকা মহল জানে। তারপর নিকচন চৌধুরী আমাকে প্রায় 3 মাস পর্যন্ত এলাকায় ঢুকতে দেয় নাই। এই সময়টা ছিল ওই সময় নির্বাচনের আগ মুহূর্ত। বিশেষ করে তিনি আমাকে কোনোভাবেই নির্বাচন করতে দেবে না, কিন্তু আমি আমার নদী ভাঙ্গন এলাকার বিভিন্ন গরিব দুঃখী মানুষ বা সাধারণ মানুষের পাশে সর্বাবস্থায় ছিলাম। আমি তাদের সাথে তাদের পাশাপাশি তাদের সুখ দুঃখের সাথে থাকার কারণে তাদের পরামর্শেই আমি ইউনিয়ন পর্যায়ে নির্বাচন করতে গিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্য হলো যে ছোট্ট একটি জায়গায় তিনি হস্তক্ষেপ করেছেন। তিনি বিভিন্নভাবে আমাকে পাকড়াও করে সে নির্বাচনে আমাকে আমার চূড়ান্ত জায়গায় পৌঁছতে দেন নাই। এই ইতিহাসটাও আমার অঞ্চলের মানুষ জানে এবং বর্তমান রানিং চেয়ারম্যান যে উনিও ভালো করে জানে। ওই সময় এমন একটি ছবি কে বা কাহারা করে ওনাকে দেখাইছে, এই জন্য উনি আমাকে উল্টাপাল্টা অনেক কথা বলছেন। আমি তখন ওনাকে চ্যালেঞ্জ করে বলেছিলাম যে আমি কখনোই আমার জন্মের পর থেকে পর্যন্ত আওয়ামী লীগ করি নাই, আওয়ামী লীগকে ভালোবাসি না, আমার রক্তের মধ্যে আওয়ামী লীগের কোনো গন্ধ নাই, আমি কখনোই আওয়ামী লীগের সাথে ছিলাম না। তাহলে আমি আপনার ছবি বা আওয়ামী লীগের ছবি দেওয়া পোস্টার করে মানুষের কাছে ভোট চাবে এটা কখনোই হতে পারে না। এই কথাটা আমার তখনই ছিল, যার ফলে উনি আমার বিরুদ্ধে আরও জোর শক্তি খাটায় যাতে আমি কোনোভাবেই এলাকায় নির্বাচনী প্রচারণা করতে না পারি। শেষ পর্যন্ত তাই ঘটেছে, নির্বাচন আমাকে সে সাকসেস হতে দেয় নাই। আমিও আমার এলাকার জনগণদের সান্ত্বনা দিছি যে বর্তমান যে একতন্ত্র চলতেছে, আসলে এই সময় আমাদের কোনো যুদ্ধ ক্ষেত্র বা কোনো সংলাপ নিয়ে বিজয় হওয়া বা রাজনৈতিক কোনো মাঠে আসলে আমাদের বিজয় অর্জন করা সম্ভব নয়। তারপর যখনই সেই দুষ্ট স্বৈরাচার দেশ থেকে বিদায় নিল, এরপরে সমস্ত মানুষ যখন স্বাধীনতা ফিরে পেল, পরবর্তীতে অনেক মানুষ তার নিজস্ব দল অথবা কেউ নতুন করে কোনো দলে সংযুক্ত হওয়া, কারণ যেখানে 16-17 বছর মানুষ নির্বাচন কি, স্বাধীনতা কি, রাজনীতি কি এটাই বোঝে নাই। আওয়ামী লীগ এভাবেই বেষ্টন করেছিল। সে আওয়ামী লীগ সরকার এদেশ থেকে উড়ে যাওয়ার পরে অনেক মানুষ নতুন করে রাজনীতি চিনছে, রাজনীতি শিখছে, রাজনৈতিক মাঠে তারা আসছে এবং অনেক লোক বিভিন্ন দলে থাকা সত্ত্বেও তারা তাদের দল থেকে দূরে ছিল, পুনরায় তারা নিজ দলে ফিরে এসেছে। আলহামদুলিল্লাহ সেই সময় আমিও
বাংলাদেশ খেলাফত মজলিসে আমার জীবনের প্রথম আমি সদস্য হই এবং সে দলে ফরিদপুর জেলা শাখার সহসভাপতি পদে আমাকে স্থান দেয় এবং আমাকে দলের এই ভালোবাসা এবং আমার পূর্ব ইতিহাস তারা যাচাই বাছাই করেই আমাকে ফরিদপুর জেলার সহসভাপতি পদ তারা আমাকে ওখানে নির্দিষ্টকরণ করেছে। পরবর্তীতে আমার যোগ্যতা এবং আমার এই ভাঙা সদরপুর চরভদ্রসনের এই অঞ্চলের অবস্থাবিধি বুঝে শেষ পর্যন্ত আমি চাইলে দাবি করলে সেখানে আমার যে নেতা, আমার যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির, উনি আমাকে বিগত 27শে নভেম্বর ঐতিহাসিক ফরিদপুর আপনার রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় মাঠে মহাসমাবেশ করে ওখানেই আমার হাতে তিনি আমাদের দলের যে প্রতীক সে প্রতীক তুলে দেয় এবং রাজনীতি করার জন্য মাঠে উনি আমাকে অনুমতি দেয়। তারপর থেকে এই পর্যন্ত আমি মোটামুটিভাবেই মাঠে কাজ করে আসতেছি। তো বিগত কিছুদিন আগে বিশেষ করে মৌলিক ঘটনাটা যখন থেকে ভাসতেছে, আমি সদরপুর এবং চরভদ্রসনে একটা জাগরণ বা গণজোয়ার পাওয়ার জন্য আমি গাড়ি র্যালি করি। সেখানে প্রায় আমার শতাধিক গাড়ি ছিল এবং 2000 লোকজন সহকারে যখন ইউনিয়ন 2টা থানার প্রায় রাস্তাগুলির মধ্যেই আমার চলাচল এবং এই সারাটা যখনই পড়ছে এবং দেশের সাধারণ যে মানুষগুলি ছিল তারা বিশেষ করে যখন বুঝতে পারছে যে আসলে আমরা পূর্বে বিএনপি দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, কিন্তু কখনো ইসলামের শাসন দেখিনি। ইসলামের এই গণজোয়ার দেখে আরও যারা সাধারণ জনতা ছিল তারাও আমাদের সাথে যেভাবে আলোচনা বা আমাদের দিকে এগিয়ে আসে, এটা দেখেই এক কেন্দ্রিক বিরোধী পার্টি যারা তারা কিভাবে আমাকে আমার সেই অবস্থান থেকে দূরে সরানো যায়, চক্রান্ত স্বরূপ আমার অতীতের জীবনে কি আছে নেগেটিভ এরকম আলোচনা খুঁজতে খুঁজতে তারা সেই একটা ছবি তারা আবার খুঁজে নিয়ে সামনে এসেছে, যেটা ওই সময়ই এটা নিয়ে আলোচনা ছিল যে আসলে এই আমি করি নাই। আমি তখনই সাবেক এমপি সাহেবের সাথে চ্যালেঞ্জ করেছিলাম যে আমি যে কাজটা করেছি প্রমাণ করতে পারলে আমি 10 লক্ষ টাকা দেবো। এক পর্যায়ে বলছি 50 লক্ষ টাকা দেবো। এরপর উনি শান্ত হয়ে গেছে। আজকে আবার সেই একই ছবি নিয়ে যখন আমাকে নিয়ে এইভাবে আলোচনা মাঠে হচ্ছে, গত 2 দিন আগে কালবেলা পত্রিকার সাংবাদিক রিপোর্টার উনি আমাকে জিজ্ঞাসা করলে তখনও একই কথা আমি বলি যে এই ছবি কখনোই আমি করিনি, প্রশ্নই ওঠে না এগুলি করার। এটা কিভাবে কারা করছে বা করতেছে এটা আমি জানি না। আর বর্তমান দেশের এগুলি আহামরি বড় ধরনের কোনো কাজ এমনও না। এটা তো কেবল আমি মনে করি একটা ছবি এই অনেক সাধনা করে তারা মাঠে ছাড়ছে বা মিডিয়া যোগে তারা ভাসাইতেছে, দেখাইতেছে, কিন্তু সামনে তো আমি মনে করি এর চেয়ে আরো বড় কিছু তারা করতে পারে। আমার জীবনের হুমকিও সেখানে আসতে পারে বিভিন্নভাবে। তো এটা আসবেই। আমি সমস্ত কিছুকে উপেক্ষা করি ইনশাআল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকা নিয়ে সামনে গিয়ে যাব। বিশেষ করে আপনারা যারা মিডিয়া ভাইরা আছেন, সোশ্যাল মিডিয়া ভাইরা যারা আছেন, তাদের কাছে আমার আকুল আবেদন যে আপনাদের সজ্ঞান থাকা সত্ত্বে আপনারা আপনাদের বিচক্ষণ দিয়া একেবারে চূড়ান্ত পর্যায়ে জাস্টিফাই করি তারপর একটা নিউজ বা রিপোর্ট করবেন, সেটা আমার ক্ষেত্রে হোক আর যার ক্ষেত্রেই হোক। আমি যেহেতু সৎ সাহস নিয়ে বুকে হাত দিয়ে বলতেছি যে আমি কখনোই এ ধরনের কোনো দলের সাথে সম্পৃক্ত ছিলাম না, আমার ছিল না। সুতরাং এ ধরনের ছবি দিয়ে মানুষকে আওয়ামী পথে আহ্বান করার কোনো ইচ্ছা বা কর্ম আমার দ্বারা ঘটে নাই। এটা একটা কুচক্রী মহলের শুধুই মাত্র আমাকে নিয়ে অপপ্রচার করা। তো আমার বিশ্বাস যে আপনারা এটা বুঝতে পারছেন, সামনে যেভাবে এটা নিয়ে আসলে রিমুভ করা যায় সেই চেষ্টা করবেন। আর আমি আশা করি আপনারা যে সচেষ্ট হন বা আপনারা আপনাদের জায়গা থেকে সত্যকেই প্রকাশ করতে চান, তাহলে আমার এটা নিয়ে যারা ভাইরাল করে আমাকে সমাজ থেকে বিচ্ছিন্ন করতে চাইছে, এটা কোনো দিনই সম্ভব হবে না। কারণ হলো যে আপনারা আরও খুঁজবেন যে বিগত আওয়ামী আমলে আমার জীবনের একটা বক্তৃতা বা একটা কথা বা নির্যাতনের সাথে স্টেজে একটা আলোচনা আমি জীবনে করছি, কোনো দিনে বের করতে পারবেন না। ছিলাম না সাথে সাথে। আমার বাড়ি আর তার বাড়িটা একেবারে কাছাকাছি।
আমার বাড়ি থেকে বের হয়ে আসতে তার বাড়ি, মানে সে যে বাড়িটা নতুন করছে আর কি আমাদের এই ভাঙাতে এসে, ঠিক এই চরে আমার বাড়ি। আমার বাড়ির থেকে আসতে যাইতে তার বাড়ির পাশ দেওয়া যাওয়া আসা করা লাগতো, যার ফলে আমি তার সাথে কখনোই বিরোধ বা তার সাথে তো আসলে পেরে ওঠা আমার পক্ষে সম্ভব না, যার কারণে ওই ধরনের কোনো কার্যকলাপও আমি করতে পারিনি। আমি আমার মতো চলছি। নির্বাচনে অন্য কোনো দল তখন ছিল না, জনগণ দলের নির্বাচন করব। ভোট দিতে হইলে আসলে যেদিকে মন চেয়েছে দিছি, না হয় না দিছি, কিন্তু রাজনৈতিক মাঠে আমার ওরকম কোনো ভূমিকা ছিল না। এবার যদি আপনার কোনো প্রশ্ন করতে চান করতে পারেন, আমি ইনশাল্লাহ জবাব দিতে। আসলে তারা বিগত দিনে আমাদের এই ভাঙা সদরপুর প্রদর্শন এই আসনটায় বিশেষ করে আমাদের স্থানীয় কোনো নেতা আমরা কখনো ক্যান্ডিডেট পাইনি। বিভিন্ন সময় বিভিন্ন জায়গার, কখনো শিবচরের, কখনো গোপালগঞ্জের, কখনো এই পাশে নগরকান্দার, কখনো শরীয়তপুরের, এরা এসে আমাদের দেশে তারা শাসন কায়েম করছে, আসলে রাজনীতি নেতৃত্ব দিচ্ছে। এই বছর যেহেতু আমি ভাঙা সদরপুর ভদ্রেশ্বর এই মাটির ছেলে এবং ইসলামী দলের পক্ষে দাঁড়িয়ে গেছি, তাদের মাথায় সকলেই টনক পড়ছে। বিশেষ করে তারা ভেবেছিল যে একটা খালি মাঠ পাইছে, সুন্দর মতো গোল দিয়ে চলে যাব, কিন্তু আমি যে আরেকজন তার পাশ দিয়ে দাঁড়িয়ে যাবে তারা কখনো ভাবে নাই। কিন্তু যখন দেখছে যে শুধু দাঁড়াই নয়, আগামী দিনে ইনশাআল্লাহ ক্ষমতায় যাওয়ারও এক সুনীল স্বপ্ন দেখতেছি, এবং এটা বাস্তবায়ন হওয়াটাই স্বাভাবিক। কারণ হলো এদেশের মানুষ স্পষ্ট এখন বুঝে, তারা জানে যে আসলে কাদের দ্বারা কি সম্ভব। কারণ বিগত 5ই আগস্টে এক বছর এখনো হয় নাই, কয়েকদিন বাকি। এরই মধ্যে দেশের যে অবস্থা, বিশেষ করে চাঁদাবাজি, জুলুম, দখল, অত্যাচার, অবিচার তারা করতে করতে তারা আসলে এখন কি করবে দিশা পাচ্ছে না। তা আমাকে নিয়ে এইটা করাটাও তাদের জন্য স্বাভাবিক, অনেক আহামরি কিছু না। 2 দিন বাদে সোমবার, সম্ভবত 21 তারিখে আমাদের বিগত দিনে সদরপুর ভদ্রেশ্বর আমরা গাড়ি বহর নিয়ে সমস্ত অঞ্চলে ঘুরেছি। আগামী 21 তারিখ সোমবার ভাঙা উপজেলার সমস্ত ইউনিয়নগুলো আমরা ঘুরব এবং ইউনিয়নবাসীকে জানিয়ে দেব যে আমাদের বাংলাদেশ খেলাফত মজলিস থেকে আমাকে চূড়ান্ত পর্যায়ে মনোনীত করেছে। আগামী দিনে নির্বাচন করব। আপনাদের যে আমানত ভোট, এই আমানত ইসলামী পক্ষে, ন্যায়ের পক্ষে দেওয়ার একটা জায়গা লাভ করে দিয়েছেন। আপনারা সকলেই সেদিকে ভোট দেবেন, রিক্সা থেকে ভোট দিবেন এবং দেশের শান্তি শৃঙ্খলা যাতে সুনিশ্চিত থাকে, এটা এই সম্পর্কে আমাদের কিছু আলোচনা থাকবে আর কি। একটি প্রশ্ন করেছেন যে ইসলামী তো আর অনেকগুলি দল আছে, তার মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস কেন আসলে? বাংলাদেশ খেলাফত মজলিসের যে প্রতিষ্ঠাতা, আমাদের উস্তাদের উস্তাদ, সারা বাংলাদেশের পরিচিত একজন ব্যক্তি, শাইখুল হাদিস আল্লামা শাইখুল হাদিস, যিনি মানে আজিজুল হক সাহেব, আসলে তার জীবনের অনেক ইতিহাস আমি পড়েছি। তার ইতিহাসগুলি আমার কলিজা পর্যন্ত হিট করেছে, যার ফলেই আমি চিন্তা করেছি যে আমি এই দলটাকে বেছে নেব। পরবর্তীতে আরও বেশি অগ্রসর হয়েছিল যে আমাদের যিনি নেতা, আমাদের আমির আল্লামা মামুন হক সাহেব, তার ভিতরে কিছু নীতি আদর্শ আমি দেখেছি এমনভাবে যে বিগত দিনে জালিমের জুলুম সে যেভাবে সহ্য করেছে কারাঘরে, সে চাইলেই তাদের সাথে আপোষ করে সে জুলুম থেকে বাঁচতে পারত। কিন্তু এদেশের মানুষ, এদেশের ইসলামী দল বা এদেশের শান্তি শৃঙ্খলা, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বজায় রাখার স্বার্থে, সোজা কথা এদেশের এই নিরীহ মানুষগুলির জন্য তিনি জীবন দিতে প্রস্তুত ছিলেন, কিন্তু তবুও জালিমের সাথে আপোষ করেন নাই। তার যে এই আত্মত্যাগ দ্বারাই আমার মনে হয়েছে যে আমি এই নেতার সাথে যদি রাজনীতির মাঠে এগিয়ে যাই, তাহলে আমিও আমার দিলের যে একটা তামান্না আছে, আমি জীবনে প্রয়োজনে শাহাদাত বরণ করব। কারণ এটা তো আলেমদের সবচেয়ে বড় পাওয়া। তো সেই ক্ষেত্রে তার সাথে রাজনীতি করলে আমি রাজনীতির মাঠে ভালো কিছু পাবো এবং দেশবাসীকে ভালো কিছু দিতে পারবো, সেগুলি আমি বাংলাদেশ খেলাফত মজলিসের সাথে যোগদান করেছি। আসলে দেশের বর্তমান যে অবস্থা চলতেছে, বিশেষ করে আমাদের বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা এবং আর এক নেতা সেনাপ্রধান যিনি, তাদের
যে তৎপরতা আমরা লক্ষ্য করতেছি, আশাবাদী যে সঠিক সময় তারা নির্বাচন দেবে এবং অবশ্যই সেটা নিরপেক্ষ নির্বাচনে হবে। আমি শতভাগ নিশ্চিত ইনশাআল্লাহ আমাদের ফরিদপুর 4 আসন ইসলামী দল ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। আমি আসলে এই বিগত অল্প কয়েকদিনে আমি মাঠে বিচরণ করে দেখেছি যে আমাদের এই অঞ্চলের মানুষগুলি বড়ই সহজ সরল। এটা আপনারা দেখছেন যে বিভিন্ন জেলা উপজেলায় এই নির্বাচনকালীন কত ধরনের অসহিংস কার্যকলাপ চলে, কিন্তু ওই ধরনের কার্যকলাপ থেকে আমার এই ফরিদপুর 4 আসনের মানুষগুলি বড়ই নিরহ। যার কারণে যখন যেই সময় যে দল আসে তারা ওইভাবে বাস্তব না করেও মোটামুটি বিশেষ করে যাকে সহজ সরল মনে করছে তাকেই ভোট দিছে, যার দ্বারা ভালো কিছু পাবে তাকেই তারা ভোট দিয়ে দিছে। কিন্তু এভাবে একের পর এক কয়েকবার ভোট দিয়ে কয়েকজনকে এমপি বানানোর পরে তারা যেই আচরণ তাদের থেকে পেয়েছে, এখন তারা বড়ই হতাশার মধ্যে ছিল বিগত দিনে। কিন্তু আমি মাঠে নামার পর তারা যথেষ্ট আশ্বস্ত ফিরে পেয়েছে এবং আমাকেও আশ্বস্ত করছে যে আমরা এবার নেতা পেয়েছি, ইসলামী নেতা, আমরা ইসলামের বিজয় চাই, দেশে ইসলামের শাসক চাই। প্রশ্ন করেন বা আপনারা ভালো করে বিশ্লেষণ করে দেখেন যে বাংলাদেশের কোনো একটা জায়গায় ইসলামী কোনো দল আজ পর্যন্ত চাঁদা তুলেছে, তারা দখল করেছে, পুলিশবাজি করেছে, মামলা হামলা দিয়ে কাউকে নিপীড়ন বা বিভিন্নভাবে হয়রানি করেছে, এ ধরনের কোনো ইতিহাস ইসলামী কোনো দলের আছে? যেহেতু নাই, কারণ তারা কোরআনকে ভয় পায়, আল্লাহকে ভয় পায়। তাদের রাজনীতি তো আসলে আল কোরআন অনুযায়ী তারা মাঠে কাজ করবে। তো সেই ক্ষেত্রে যেহেতু তারা ইসলামী দলগুলো বিশেষ করে আল্লাহকে ভয় পায়, আল্লাহর কোরআনকে ভয় পায়, সেহেতু তারা অসহিংস কোনো কাজ বা অবৈধ কোনো কাজ বা দেশের সাথে যায় না, দেশের মানুষের সাথে যায় না, অধিকার হরণ করা, এ প্রকৃতির কোনো কাজ তো ইসলামী দল করতে পারে না। তো সেই ক্ষেত্রে আল্লাহ যদি আমাকে ক্ষমতায় নেয় তাহলে তো আরও প্রশ্ন ওঠে না যে কোনো কাজ করা, যে মানুষের অধিকার হরণ করে নেওয়া, মানুষের আমানত তাদের কাছে না পৌঁছে নিজে ভক্ষণ করা, এগুলি ইসলামী দল কখনই করবে না। সেক্ষেত্রে আমার ক্ষেত্রেও তার চেয়ে ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ।